ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের রিজনিং থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো। দেখো, এই রিজনিং সেকশন থেকে তোমাদের পরীক্ষায় মাত্র 5 নাম্বার থাকে। তো যাতে করে 5 নাম্বার তোমরা খুব সহজেই তুলে নিতে পারো, সেই জন্যই বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যেই সব টপিকগুলো থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছে সেই সব টপিক থেকে বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আমি তোমাদের জন্য এই প্র্যাকটিস সেট রেডি করেছি। তো বিগত দিনে এরকম প্র্যাকটিস সেট রিজনিং থেকে আরও আসতে থাকবে এবং আমি তোমাদের কথা দিচ্ছি যেই সব টাইপের প্রশ্নগুলো এখানে প্র্যাকটিস করা হবে সেগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে নাও তাহলে খুব সহজেই তোমরা 5-এ 5 পেয়ে যেতে পারবে। এবার তোমাদের ডিসিশন, তোমরা কোনটা চুজ করবে। দেখো, এই জায়গা থেকে 5 নাম্বার কিন্তু কেউই ছেড়ে আসে না, তাই তোমাকেও কিন্তু এই জায়গাটা থেকে 5 নাম্বার ছেড়ে আসা চলবে না। ওই 5 নাম্বারটা কিন্তু তোমাকে অনেকটা সাহায্য করবে সরকারি কলেজের র্যাঙ্ক পাওয়াতে। তাই প্রত্যেককে বলবো এই রিজনিং সিরিজটা প্রত্যেকে মন দিয়ে করো, এখান থেকে খুব সহজেই তোমরা 5-এ 5 কিন্তু পেয়ে যাবে। তো আশা রাখবো এই ধরনের সেশন তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। তো দেখো, প্রথম প্রশ্নই রয়েছে, দেখো এখানে একটা সিরিজ দেওয়া আছে, তাই তো এই সিরিজটা দেওয়া আছে, সিরিজে একটা টার্ম মিসিং আছে, এই মিসিং টার্মটাকে আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে কি রয়েছে, প্রথম কাজটা আমার কি হবে, প্রথম কাজটা আমার হবে এই প্রতিটা সংখ্যাকে আমি লিখে নেব। ঠিক আছে, 19, 26, তারপরে একটা আমাদের বের করতে হবে, তারপরে হচ্ছে 46, তারপরে 59, তারপরে দেখো রয়েছে 74। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজ কী হবে, আমাদের প্রথম কাজ হবে এবার যে 19 থেকে 26 কী হলো, কী হলো মিন্স মানে কত বাড়লো, বা কি গুণ হলো না যোগ হলো না বিয়োগ হলো, কী হলো। দেখো 19 থেকে 26 আমরা যেটা নর্মালি দেখতে পাচ্ছি যে 7 বেড়েছে। আচ্ছা ঠিক আছে, 7 বাড়লো। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট সংখ্যাটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, এখানটা বাদ দাও, পরের জায়গায় চলে আসো। দেখো 46 থেকে 59 কী হচ্ছে, দেখো +13 হচ্ছে। আবার দেখো 59 থেকে 74 কী হচ্ছে, +15 হচ্ছে। তাহলে আমরা এখানটা দিয়ে কী বুঝতে পারছি যে এই যে বাড়ছে, যে গ্যাপগুলো হচ্ছে, যে ডিফারেন্সটা হচ্ছে, তাহলে এটা কিন্তু 2 করে বেড়েছে, মানে 13 ছিল 15 হয়েছে। তার মানে নিশ্চয়ই এই সংখ্যাটাতে এই 46 থেকে এই যে এই সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটা আসতে গেলে মানে 11 হবে। এখানে যে সংখ্যাটা বসবে সেই সংখ্যাটা 46 থেকে 11 বিয়োগ করলে আমরা পেয়ে যাবো। দেখো 46 থেকে যদি আমরা 11 বিয়োগ করি কত পাবো, দেখো 35 পেয়ে যাচ্ছি, তাই তো। আবার যদি আমরা এরকমটা করি, যদি 2 করে বাড়ছে বলছি, তাহলে যদি আমরা এখানে 2 বাড়িয়ে দিই মানে কত হবে, 9 হবে। তাহলে এবার দেখো এই 26 সাথে 9 যোগ করো, দেখো 26-এর সঙ্গে 9 যোগ করলেও আমরা কিন্তু 35 পাচ্ছি, তাই তো। তাহলে এখানে আমাদের কী হচ্ছে অ্যান্সার, এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 35। বোঝা গেল মানে কি হয়েছে, এই যে দেখো ডিফারেন্সগুলো 2 করে বেড়েছে। তুমি মিলিয়ে দেখে নাও, এই যে 35 ছিল, 35টা আমি পেলাম, 35 থেকে 46 যাচ্ছে, দেখো 11 বাড়ছে, তাই তো। সিরিজটা বোঝা গেল কী রয়েছে, সিরিজটা রয়েছে এই যে ডিফারেন্সগুলো, এই ডিফারেন্সগুলো কিন্তু 2 করে বেড়ে গিয়েছে। 7 ছিল 9 হয়েছে, 9 থেকে 11 হয়েছে, 11 থেকে 13 হয়েছে এবং 13 থেকে 15 হয়েছে। ক্লিয়ার, বোঝা গেল। যখন প্রথমেই এই যে দেখো এখানেতেই একটা গ্যাপ, আমি একটা ডিফারেন্স পাওয়ার পর ডিফারেন্স পাচ্ছিলাম না, তখন আমরা কী করবো, তখন আমরা এই পেছন দিক থেকে শুরু করবো। তো এখানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 59 থেকে 74 15, 46 থেকে 59 13 গ্যাপ পেয়ে। তাহলে এখান থেকে দেখে একটা আমাদের অনুমান করে নিতে হবে যে লজিকটা নিশ্চয়ই এরকম রয়েছে, এই যে ডিফারেন্সগুলো 2 করে বেড়ে গিয়েছে। তাহলে এবার তোমাকে এখানে অ্যাপ্লাই করে দেখতে হবে, যখন দেখে যাবে যে হ্যাঁ মিলে যাচ্ছে, তখন তোমার কিন্তু লজিক ঠিক হয়েছে, তোমাকে ভেবে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হলো, অপশান সি। বোঝা গেল প্রত্যেকের। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। নেক্সট প্রশ্ন দেখো, একটা সিরিজ দেওয়া রয়েছে, তাই তো, এবং এখানে একটা টার্ম মিসিং রয়েছে। তো এই মিসিং টার্মটা আমাদের খুঁজে বের করতে হবে। তো সবার প্রথমে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, আমাদের প্রথম কাজ কী হবে বলেছিলাম যে এদের মধ্যে ডিফারেন্সটা কত রয়েছে। দেখো এদের মধ্যে ডিফারেন্স কত পাচ্ছি, এদের মধ্যে দেখো ডিফারেন্স পেয়ে যাচ্ছি আমরা -5। যে 7350 থেকে 45 যাচ্ছি, মানে 5 ঘর আমার কমছে। এবার দেখো 7345 থেকে আমরা 7345ই যাচ্ছি, মানে 0 বাড়ছে, তাই তো, +0। এখানটা আমরা জানি না, এখানটাও জানি না, এখানটা কিন্তু আবার জানি যে 15 বাড়ছে, তাই তো। তাহলে দেখো আমাদের এই যে ডিফারেন্স দেখো 5 করে বাড়ছে না। দেখো এখানে -5 ছিল, +5 হয়ে 0 হয়েছে। তাহলে এরপর আবার +5 যদি হয়, তাহলে এই যে এখানে ডিফারেন্সটা কত হওয়ার কথা, 5 হওয়ার কথা।
মানে 7345-এর সাথে 5 যোগ হবে। 7345-এর সাথে যদি 5 যোগ হয় কত পাবো? 7350। তো এখানে আমার বসবে 7350। তাহলে এবার দেখো মিলিয়ে নাও, তাহলে এরপর আবার 5 বাড়বে। এবার যদি আবার 5 বাড়ে মানে আমার এখানে আসছে, মানে এখানে কত হবে? 10 বাড়বে। দেখো 10 বেড়ে 7360 হয়েছে। 7350-এর সাথে 10 বাড়বে, 7360 হয়েছে। তারপর দেখো আবার 5 বাড়ার কথা, আবার দেখো 5 বেড়েছে, 15 হয়েছে। 10 ছিল, 5 বেড়ে 15 হয়েছে। দেখো এখানে 7360-এর সাথে 15 যোগ করো, দেখো 7375 রয়েছে। বোঝা গেল? মানে এই যে ডিফারেন্সগুলো পেলাম, এই ডিফারেন্সগুলো কিন্তু 5 করে বেড়ে গিয়েছে। প্রথমে -5 ছিল, +5 হয়ে 0 হয়েছে, +5 হয়ে 5 হয়েছে, +5 হয়ে 10 হয়েছে এবং +5 হয়ে 15 হয়েছে। প্রত্যেকে নিশ্চয় বোঝা গিয়েছে। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে একটা অ্যালফাবেটিক্যাল সিরিজ রয়েছে, ঠিক আছে, বা লেটার সিরিজ রয়েছে। তো এই ধরনের সিরিজগুলো করার জন্য আমাদের কি জানতে হয়? আমাদের যেটা জানতে হয় সেটা হলো এই প্লেস ভ্যালুগুলো। এই প্লেস ভ্যালুগুলো কিন্তু আমাদের প্রত্যেকে জানতে হবে। যেখানে দেখো এই এ থেকে জেড অবধি কিন্তু প্রতিটা সংখ্যার প্লেস ভ্যালু কিন্তু এখানে লেখা রয়েছে, ঠিক আছে। তো এই প্লেস ভ্যালুগুলো কিন্তু প্রত্যেককে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। প্লেস ভ্যালু এবং রিভার্স প্লেস ভ্যালু। রিভার্স প্লেস ভ্যালু মিনস ধরো এই যে এ, অনেক সময় কি হয় এদের রিভার্স প্লেস ভ্যালু দিয়েও কাজ হয়, ঠিক আছে, লজিক থাকে। এই যে এর রিভার্স প্লেস ভ্যালু কত? 26। যদি জেডের রিভার্স প্লেস ভ্যালু বলে 1 হবে, ঠিক আছে। ওয়াইয়ের প্লেস ভ্যালু হচ্ছে 25, ঠিক আছে। ওয়াই যদি বলে রিভার্স প্লেস ভ্যালু তখন কী হয়ে যাবে? 2, ঠিক আছে। এক্সের প্লেস ভ্যালু 24, যদি এক্সের রিভার্স প্লেস ভ্যালু বলে 3। আবার দেখো ডি এর প্লেস ভ্যালু হচ্ছে 4, যদি ডি এর রিভার্স প্লেস ভ্যালু বলে তখন হয়ে যাবে কিন্তু 23। বোঝা গেল প্রত্যেকে? এইচ এর রিভার্স হচ্ছে এস, আবার এস এর রিভার্স হচ্ছে এইচ। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই ছকটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং প্রতিটার প্লেস ভ্যালুগুলো এদের কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এবার আমরা প্রশ্নে চলে আসি। প্রশ্নে আমাদের কি রয়েছে? প্রশ্নে আমাদের রয়েছে CEIKOQ। তো আমি সবার প্রথমে আগে লিখে নিচ্ছি। দেখো CEIKO এবং কিউ। তো সি এর প্লেস ভ্যালু কত? সি এর প্লেস ভ্যালু হচ্ছে আমাদের 3। ই এর কত? দেখো ই এর হচ্ছে আমাদের 5। আই এর কত? আই এর হচ্ছে 9। কে এর হচ্ছে 11। ও এর কত? ও এর হচ্ছে 15 এবং কিউ এর হচ্ছে 17। তাহলে এর পরের কী হবে এটা আমাদের বের করতে হবে, তাই তো। তাই যদি একটু ভালো করে লক্ষ্য করি আমরা দেখো দেখতে পাবো, কি দেখতে পাবো? দেখো 3 থেকে 5 হয়েছে না, মানে প্লাস দেখো 2 হয়েছে। আবার দেখো 5 থেকে 9 গিয়েছে, কত হয়েছে? +4 হয়েছে। আবার দেখো আই থেকে কেতে গিয়েছি, 9 ছিল প্লেস ভ্যালু আয়ের, 2 বেড়ে কেতে গিয়েছি, মানে 2 ঘর এগিয়ে আমি কেতে গেছি। আবার দেখো কে থেকে ওতে গেছি, আমি 4 ঘর এগিয়ে গিয়েছি, +4। তাহলে ও থেকে কিউতে দেখো আবার 2 ঘর এগিয়ে যাওয়ার কথা, দেখো 2 ঘর এগিয়েছি। 15 ছিল ওয়ের প্লেস ভ্যালু, 17তে গিয়েছি, 2 বেড়েছে। তো এবার কিউ থেকে যেখানে যাব মানে আমার 4 বাড়বে, তাই তো। মানে 17-র সাথে 4 যোগ হবে, 17-র সাথে 4 যোগ হলে কত হবে? 21 হবে। তো 21 প্লেস ভ্যালু কার? এবার আমাদের খুঁজতে হবে 21 প্লেস ভ্যালু কার। দেখো 21 প্লেস ভ্যালু হচ্ছে কার হবে? ইউ এর হবে। তাহলে এখানে আমার বসবে ইউ। বোঝা গেল? অপশান ডি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। কীরকম করলাম? সবার প্রথমে কাজ হবে আমার লেটারগুলোকে লিখে নেওয়া। যে লেটারগুলোকে আমার লিখে নেওয়া হয়ে গেল তাদের প্লেস ভ্যালুগুলোকে আমি লিখে নিলাম, 3, 5, 9, 11, 15, 17 এরকম করে, ঠিক আছে। এবার আমি যদি লক্ষ্য করি যে 3 থেকে 5 হয়েছে, মানে সি থেকে 2 ঘর এগিয়ে আমি ইতে গেছি, ঠিক আছে। আবার দেখো ই থেকে আর তো 2 ঘর এগাইনি, এবার 4 ঘর এগিয়েছি, আচ্ছা ঠিক আছে 4 ঘর এগালাম। তারপরে আবার দেখতে পাচ্ছি যে আই থেকে কেতে গেছি, মানে 2 ঘর এগিয়েছি। আবার কে থেকে ওতে গেছি, 4 ঘর এগিয়েছি, মানে কি হচ্ছে? সিরিজটা হচ্ছে আমার +2 +4, আবার +2 +4 এরকম করে সিরিজটা আমার কিন্তু এগিয়েছে। এখানে এসে আমার পৌঁছাচ্ছে কি যে +4 হবে, মানে 17 ছিল লাস্ট, 17 সাথে 4 যোগ হয়েছে 21 হয়েছে। 21 প্লেস ভ্যালু কার? 21 প্লেস ভ্যালু হচ্ছে ইউ এর, তাই আমার ইউ অ্যান্সার হয়েছে। বোঝা গেল প্রত্যেকের? আশা করি প্রত্যেকের বোঝা গিয়েছে। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। 4 নম্বর প্রশ্নে বলছে ADIPY সিরিজ রয়েছে এবং তারপরে একটা টার্ম মিসিং রয়েছে। তো দেখো সবার প্রথমে আমি লিখে নিলাম ADIP এবং ওয়াই এবং এর পরেরটা আমাদের বের করতে হবে, তাই তো। তো সবার প্রথম কাজ কি আমার বললাম? সবার প্রথম কাজ হচ্ছে আমার
প্লেস ভ্যালুগুলো লিখে নিই। দেখো এর প্লেস ভ্যালু হচ্ছে 1, ডি এর প্লেস ভ্যালু হচ্ছে 4, আই এর হচ্ছে 9, পি এর হচ্ছে 16 এবং ওয়াই এর হচ্ছে 25। তাহলে একটু ভালো করে লক্ষ্য করো তোমরা এবার, এই যে এখানে সংখ্যাগুলো পেলে 1, 4, 9, 11, 16 এবং 25, এগুলো কোনো কিছু স্কোয়ার বা কিউ এর মধ্যে পড়ছে না। কিসের মধ্যে পড়ছে? এগুলো স্কোয়ারের মধ্যে পড়ছে, তাই তো? তাহলে এটা দেখো 1 স্কোয়ার, এটা হচ্ছে 2 স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার, এটা হচ্ছে 4 স্কোয়ার এবং এটা হচ্ছে 5 স্কোয়ার। তার মানে এর পরের সংখ্যাটা কী হওয়া উচিত? এর পরের সংখ্যাটা হওয়া উচিত 6 স্কোয়ার। 6 স্কোয়ার মানে 36 হওয়া উচিত। এবার তোমাদের মাথায় একটা প্রশ্ন আসবে যে স্যার আমাদের তো ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজে 1 থেকে 26 লেটার রয়েছে, তাহলে এখানে তো আমরা 36 চলে এলো। তাই 36 কার প্লেস ভ্যালু পাবো আমরা? 36 তো আপনি বলেননি, মানে আমরা তো জানি প্রত্যেকেই যে আপনাকে বলারও দরকার নেই, 1 থেকে 26টা লেটার রয়েছে, 36 কার প্লেস ভ্যালু পাবো? এই জায়গাটা একটু মাথায় খটকা লাগছে তোমাদের, তাই তো? তো দেখো 36 প্লেস ভ্যালু পাবো যদি আমরা ভালো করে লক্ষ্য করি। 1 থেকে 26 তোমার এখানে চলে আসছে জেড। এবার কাজ হবে আমার জেড থেকে, মানে 26 চলে এসেছো, আর 10 দরকার, আবার যাও 10 ঘর, তারপর জেড থেকে 10 ঘর এলে জেতে এসে শেষ হচ্ছে। ঠিক আছে, তার মানে এই জেডের প্লেস ভ্যালু হচ্ছে 36। জেড নয়, জে এর প্লেস ভ্যালু হচ্ছে 36। ক্লিয়ার? যদি বলতো 36 না, যদি বলতো 30, তখন তুমি কি করতে? যদি তোমার 30 আসতো, 26 অবধি জেড অবধি এলো, এরপর 26 থেকে 30 মানে 4 ঘর, এ বি সি ডি, মানে তোমার তখন ডি হতো। বোঝা গেল? যদি 36 না 40 বলতো, তাহলে আরও 4 ঘর আসতে, এখানে আসতো। যদি তোমার 51 আসতো, তাহলে তোমার ওয়াই এসে পৌঁছাতো। ঠিক আছে, মানে 1 থেকে 26 আসবে, আবার এবার রিপিটেশন হবে, যত তোমাকে যেতে হবে। ঠিক আছে, তাহলে 36 কার পেলাম? জে এর। তাহলে এখানে অপশান কত অ্যান্সার হবে? কিন্তু দেখো এখানে অপশান তোমার বি হবে সঠিক উত্তর, 4 নম্বর প্রশ্ন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। 5 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। প্রথমে একটা সিরিজ রয়েছে, লেটার সিরিজ, সেখানে একটা টার্ম মিসিং আছে, সেম প্রশ্ন। তো সবার প্রথম আমার কাজ কী হবে? সবার প্রথম আমার কাজ হবে আগে লিখে নেওয়া, এম এন ও এল আর আই এবং ভি, এবং পরেরটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো এবার আমার কাজ হবে, এবার কাজ যেটা হবে কি, এবার কাজ হবে যেটা, সেটা হলো এই প্লেস ভ্যালুগুলোকে লিখে নেওয়া। তো দেখো এম এর প্লেস ভ্যালু কত? এম এর প্লেস ভ্যালু হচ্ছে 13। এন এর কত? এন এর হচ্ছে 14। ও এর কত? ও এর হচ্ছে 15। এল এর কত? এল এর হচ্ছে 12। আর এর কত? আর এর হচ্ছে 18। আই এর কত? 9। ভি এর কত? ভি এর হচ্ছে 22। ঠিক আছে, তাহলে এরপর আমাদের বের করতে হবে। দেখো একটু যদি ভালো করে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু একটা দুটো সিরিজ রয়েছে, এখানে কিন্তু একটা সিরিজ নেই। কীরকম? এখানে ডবল সিরিজটা কীরকম হয় দেখে নাও। দেখো 13 থেকে 15 হয়েছে, 15 থেকে 18 হয়েছে এবং 18 থেকে 22 হয়েছে। কি হয়েছে? 13 থেকে 15 প্লাস 2, 15 থেকে 18 প্লাস 3 এবং 18 থেকে 22 প্লাস 4। ঠিক আবার দেখো আরও যদি সিরিজ লক্ষ্য করি আমরা, এন থেকে এলেতে গিয়েছি, আবার দেখো এই এল থেকে আইতে গেছি, আবার দেখো এই আই থেকে আমরা এখানে যাব শূন্যস্থানটাতে, তাই তো? তাহলে দেখো এন থেকে এলে গেছি মানে 14 থেকে 12 মানে -2 হয়েছে, তাই তো? আবার দেখো এল থেকে আয়েতে গেছি, এল এর প্লেস ভ্যালু 12, আয়ের প্লেস ভ্যালু 9, মানে 3 ঘর আমরা পেছনে চলে গেছি, -3। তাহলে এবার কি হওয়া উচিত? এবার আমার -4 হওয়া উচিত না? কারণ এখানে +2 +3 +4 হয়েছে, এখানেও -2 -3 -4। তাহলে আমার আই থেকে 4 ঘর পেছনে গেলে কত হবে? 9 থেকে 4 পেছনে গেলে 5 হবে, তাই তো? তাহলে 5 প্লেস ভ্যালু কার? 5 প্লেস ভ্যালু হচ্ছে ই এর। তাহলে এখানে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। এখানে কি বসবে? এখানে বসবে ই। বোঝা গেল কি প্রত্যেকের? আমি আরেকবার বলে দিই দেখো। প্রথমে প্লেস ভ্যালু লিখে নিয়েছি, নিয়ে আমি দুটো এখানে সিরিজ পাচ্ছি। এখানে এম থেকে ও একটা সিরিজ পেয়েছি দেখো, এম থেকে ও, ও থেকে আর, আর থেকে ভি। আবার একটা সিরিজ পেয়েছি এন থেকে এল,
আবার এল থেকে পেয়েছি আমি আই থেকে আমার এই শূন্যস্থান। তো আমি দেখতে পাচ্ছি প্রথম সিরিজটাতে +2 +3 +4 হয়েছে, এবং দ্বিতীয় সিরিজটা দেখো -2 হয়েছে, তারপরে -3 হয়েছে, এবং তারপরে -4 হয়েছে। তাহলে আই থেকে 4 গেলে মানে 9 প্লেস ভ্যালু থেকে যদি আমি 4 ঘর পেছনে যাই 5 পড়ে থাকবে, 5 প্লেস ভ্যালু কার ইয়ের, সেই জন্য আমার অপশান সি সঠিক উত্তর হয়েছে। বোঝা গেল প্রত্যেকের? আশা করি প্রত্যেকের বোঝা গিয়েছে। তাই চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন দেখো, এটা অ্যানালজি থেকে প্রশ্ন রয়েছে, নাম্বার অ্যানালজি। কীরকম? 16:256 যদি হয় তাহলে 19 কত হবে, মানে এই 16-র সাথে 256 যে রিলেশন, এখানে 19-এর সাথে এই সংখ্যাটা কিন্তু সেই রিলেশন হবে। বোঝা গেল? তা আমি তোমাদের কি বলেছিলাম যে নাম্বার সিরিজের জন্য, নাম্বার সিরিজ এইগুলোকে ভালো করে সলভ করার জন্য আমাদের 1 থেকে 25 অবধি স্কোয়ার এবং 1 থেকে 20 অবধি কিউব কিন্তু আমাদের মনে রাখাটা দরকার। তাহলে কি হয়, তাহলে আমাদের অনেক সময় লজিক খুঁজে পেতে সুবিধা হয়। কীরকম? এখানে তার প্রমাণটা দেখো, যদি আমি 16 স্কোয়ার জেনে থাকি তাহলে আমি দেখো পেয়ে যাচ্ছি এই 16:256 রয়েছে না, মানে 16 স্কোয়ার, এইটা 16 স্কোয়ার 256, তাই এখানে 19 রয়েছে, এখানে কত হবে? 19-এর স্কোয়ার হবে, 19-এর স্কোয়ার কত? 361। অপশান বি হবে সঠিক উত্তর। বোঝা গেল? যদি তুমি স্কোয়ারটা না জানো, তুমি এখানে লজিকই খুঁজে পেতে তোমার সময় লেগে যাবে, আর পরীক্ষার সময় কিন্তু সময়টা খুব ম্যাটার করে। ঠিক আছে, সেই জন্য তোমাদেরকে বলবো যে 1 থেকে 25 অবধি স্কোয়ার, 1 থেকে 25 অবধি প্রতিটা সংখ্যার বর্গটা মুখস্থ করবে, এবং 1 থেকে মিনিমাম 15টা, ঠিক আছে, 1 থেকে 15টা সংখ্যার কিন্তু কিউবটা মুখস্থ করবে। তো খুব ইজি হবে তোমাদের লজিক খুঁজে পেতে। পরের প্রশ্নটা দেখলে তোমরা আরও বুঝতে পারবে। দেখো বলছে 11:122 যদি হয়, ডবল 26 কত হবে, মানে 11-র সাথে 122 যা রিলেশন, এখানে 26-এর সাথে এই সংখ্যাটার সেম রিলেশন হবে। কীরকম? দেখো 11:122, আমরা কী দেখতে পাচ্ছি যে 11 স্কোয়ার জানি 121, কিন্তু এখানে 122 আছে, তার মানে এটা নিশ্চয়ই এরকম হয়েছে 11 স্কোয়ার প্লাস 1, 11 স্কোয়ার 121 প্লাস 1 122। তাই এখানেও আমরা দেখি 26-এর স্কোয়ার প্লাস 1 করে অপশান রয়েছে কিনা, তারপর 26-এর স্কোয়ার 676 প্লাস 1 মানে 677। দেখো এখানে 677 অ্যান্সার রয়েছে, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাই এই স্কোয়ারগুলো মুখস্থ রাখার কিন্তু এইটাই সুবিধা। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন দেখো, এটা লেটার অ্যানালজি রয়েছে। কীরকম? KML যদি NPO হয়, মানে KML এর সাথে NPOর যে রিলেশান, ঠিক সেম রিলেশান কিন্তু এই CED এর সাথে তারপরের সংখ্যাটা বের করতে হবে। ঠিক আছে, তো দেখো সবার প্রথমে কাজ কী হবে, আমার প্লেস ভ্যালু লিখে নেওয়া। প্লেস ভ্যালু লিখে নেব। K এর হচ্ছে 11, M এর হচ্ছে কত? 13, L এর হচ্ছে কত? 12। এবার এখানে N এর দেখো, N এর কত? N এর হচ্ছে 14, P এর হচ্ছে 16 এবং O এর হচ্ছে 15। তাহলে যদি একটু ভালো করে আমরা লক্ষ্য করি এবার, যে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি K এর সাথে N +3 হয়েছে, আবার দেখতে পাচ্ছি M এর সাথে P +3 হয়েছে, আবার দেখতে পাচ্ছি L এর সাথে O +3 হয়েছে। কারণ L এর প্লেস ভ্যালু 3, L এর প্লেস ভ্যালু 12, 12 থেকে 3 বেড়ে 15 হয়েছে। K এর প্লেস ভ্যালু 11, 11 থেকে 3 বেড়ে N হয়েছে, মানে 14 হয়েছে। আর M এর প্লেস হলো 13, 13 থেকে 3 বেড়ে 16 হয়েছে। তাহলে এবার তোমার কাজ কী হবে? তোমার কাজ হবে CEDটাকে আগে লিখে নেওয়া। CED লিখে নাও এবং তাদের প্লেস ভ্যালুগুলো বসিয়ে নাও। CED এর প্লেস ভ্যালু কত? C এর প্লেস ভ্যালু হচ্ছে 3, E এর হচ্ছে 5 এবং D এর হচ্ছে 4। এবার 3 করে বাড়িয়ে দাও। C থেকে 3 বাড়লে কত হবে? 6 হবে। 6 প্লেস ভ্যালু কার? 6 প্লেস ভ্যালু কার? 6 প্লেস ভ্যালু হচ্ছে F এর, তাহলে এখানে আমার F বসবে। নেক্সট E থেকে 3 বাড়িয়ে দাও। E থেকে 3 বাড়লে কত হবে? E এর 5, 3 বাড়বে, মানে এখানে 8 হবে। ঠিক আছে, 8 প্লেস ভ্যালু কার? 8 প্লেস ভ্যালু কার? 8 প্লেস ভ্যালু হচ্ছে H এর, তাহলে এখানে আমার H বসবে। এবার D রয়েছে, D হচ্ছে 4, 4 থেকে 3 বাড়িয়ে দাও। 3 বাড়ালে কত হবে? 7 হবে। 7 প্লেস ভ্যালু কার? 7 প্লেস ভ্যালু হচ্ছে G এর, তাহলে এখানে আমার 7 হলে G পেয়ে যাচ্ছে। তাহলে কি অ্যান্সার পেলাম? FHG, মানে অপশান বি। বোঝা গেল? তা সবার প্রথমে আমি এখানটায় লজিকটা খুঁজে নিতে হবে। এখানে যখন লজিক পেয়ে যাবো, এবার সেম লজিকটা আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবো। CED এর প্লেস ভ্যালু পেয়ে নিয়েছি 3, 5, 4, এবার 3 করে বাড়িয়ে দিয়েছি, নিয়ে আমি এখানে পেয়ে গিয়েছি। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, বলছে PEAR EPRA হয় এবং
LION ইস টু যদি ILNO হয় তাহলে BEAT ইস টু কত হবে? ঠিক আছে, তো দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে PEAR, আবার এখানে দেখো এই PEARই রয়েছে কিন্তু এর পজিশনগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। তাই পজিশন যখন চেঞ্জ হয়েছে তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে কোনো কিছু লেটারগুলো কীভাবে চেঞ্জ হয়েছে, মানে তাদের পজিশনটা কীভাবে চেঞ্জ হয়েছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। দেখো তাহলে সবার প্রথম কাজ কী হবে, আমাকে PEAR এবং তার নিচেতে EPAR এরকম করে লিখে নেওয়া। এবার যদি একটু ভালো করে লক্ষ্য করে আমরা দেখতে পাবো, কি দেখতে পাবো, দেখো এই P এর পজিশনটা এখানে এসেছে এবং এই E এর পজিশনটা এখানে এসেছে। আবার দেখো এই A এর পজিশনটা এখানে এসেছে এবং এই R এর পজিশনটা এখানে এসেছে, মানে দুটো করে সংখ্যার কিন্তু পজিশন চেঞ্জ হয়েছে। তাহলে এবার আমাদের কাজ কি হবে, লায়নটাকেও চেক করে নাও। দেখো লায়নটাকে চেক করলে কি পাবো দেখে নাও, সেম লজিক হয়েছে কি না। ILNO, দুটো করে ভাগ করে নাও। দেখো আইটা এখানে এসেছে, এলটা এখানে এসেছে, এনটা এখানে এসেছে, ওটা এখানে এসেছে, তাই তো। তাহলে এবার তোমার কাজ কি হবে, এবার তোমার কাজ হবে BEটাকে লিখে নেওয়া, BEAT লিখে নাও। নিয়ে কি হবে, ইটা এখানে আসবে, বিটা এখানে আসবে, টিটা এখানে আসবে, এটা এখানে আসবে, এখানে এ আসবে, এখানে টি আসবে, এখানে বি আসবে আর এখানে ই আসবে। তাহলে কি পেলাম, EBTA, মানে অপশান এ। বোঝা গেল প্রত্যেকের? এইভাবে কিন্তু ভাবতে হবে, কেননা তুমি দেখতে পাচ্ছ PEAR এখানেও EPR রয়েছে, মানে এই চারটে লেটারই কিন্তু এখানে রিপিট হয়েছে, কিন্তু তাদের পজিশনগুলো এলোমেলো হয়ে গিয়েছে। তার মানে তোমার এখানে ভেবে নিতে হবে যে এখানে নিশ্চয়ই প্লেস ভ্যালুর কোনো কাজ নেই, এখানে প্লেস ভ্যালু লজিকটা আমি ভাববো না, এখানে আমি ভাববো যে পজিশনগুলো কীভাবে চেঞ্জ হয়েছে সেই জায়গাটা খোঁজার চেষ্টা করব। ঠিক আছে, এইটা যদি তুমি ভেবে নিতে পারো তাহলে কিন্তু তুমি খুব সহজেই কিন্তু অ্যান্সারগুলো করতে পারবে। মানে খুব সোজা জিনিস কিন্তু তোমার লজিকটা মাথায় না আসার জন্য তুমি আধ ঘন্টা 1 ঘন্টা বসে থাকলেও খুঁজে পাবে না। ঠিক আছে, এরকমভাবে যদি আমরা অ্যাপ্রোচগুলোকে বেছে নিই, যে এখানে আমার EPEAR রয়েছে, মানে এই চারটে লেটারই কিন্তু আবার এখানে রিপিট হয়েছে, তার মানে এখানে প্লেস ভ্যালুর কোনো ব্যাপার নেই। তুমি প্লেস ভ্যালু ভাবতে ভাবতে দেবে তোমার দিন রাত পেরিয়ে যাচ্ছে প্লেস ভ্যালু দিয়ে করে করে, কিন্তু তুমি খুঁজে পাচ্ছ না। কিন্তু যদি এই সোজা জিনিসটা তুমি এরকমভাবে ভেবে নাও যে এদের পজিশন নিশ্চয় চেঞ্জ হয়েছে, তুমি পজিশন চেঞ্জ যদি খুঁজতে থাকো কীভাবে পজিশনটা চেঞ্জ হয়েছে, তাহলে কিন্তু তুমি খুব সহজেই করে নিতে পারবে। ঠিক আছে, এই অ্যাপ্রোচগুলো একটু মনে রাখবে ভালো করে, তাহলেই কিন্তু তোমার পরীক্ষায় খুব সহজে করে নিতে পারবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে রোস ইস্টু যদি এত হয় তাহলে LILY ইস্টু কত হবে। তো সবার প্রথম আমার কাজ হবে এই রোসটাকে লিখে নেওয়া। ঠিক আছে, এবার দেখো এবার কি কাজ আমার, প্লেস ভ্যালু বসানো। প্লেস ভ্যালু আর এর হচ্ছে 18, ও এর হচ্ছে 15, এস এর হচ্ছে কত 19 এবং ই এর হচ্ছে 5। এবার দেখো এবার এখানে আমি সংখ্যাগুলো দেখবো, এই 36, 30, 38, 10। আচ্ছা যদি একটু ভালো করে লক্ষ্য করি, 36 তাহলে 18 ডবল নয়, এটা 18 দ্বিগুণ করে দিয়েছে না, 36টা লিখেছে। আচ্ছা দেখে নাও পরেরগুলো করেছে কিনা। 15 এর প্লেস ভ্যালু দ্বিগুণ করে দাও 30, তো দেখো 30 হচ্ছে। এস এর প্লেস ভ্যালু 19 দ্বিগুণ করে দাও, দেখো 38 রয়েছে। ই এর প্লেস ভ্যালু 5 দ্বিগুণ করে দাও, দেখো 10 রয়েছে। তাহলে কি হয়েছে, জাস্ট প্লেস ভ্যালুগুলোকে দ্বিগুণ করে দিয়ে এটা লিখে দিয়েছে। ব্যাস, লজিক খুঁজে পেয়ে গিয়েছো, এবার তুমি অ্যাপ্লাই করো। বোঝা গেল, এরকম করে দেখতে, তাহলে দেখো তুমি এরকম এই যে প্লেস ভ্যালুগুলো লিখে নেওয়ার পর তোমার দেখো মাথায় সঙ্গে সঙ্গে তুমি খেলে নিতে পারবে যে 18, 15, 19, 5, এখানে 36, 30, 38, 10। তার মানে তো এটা 18 ডবল, এটা 15 ডবল, এটা 19-এর দ্বিগুণ, এটা 5-এর দ্বিগুণ। তাহলে দেখো তুমি সহজে কিন্তু খুঁজে পেয়ে যাচ্ছ। এই জন্য এই প্লেস ভ্যালু লেখার দাম, যাতে করে তুমি সহজে এটা বুঝতে পারো। তাহলে এবার তুমি অ্যাপ্লাই করো LILY, তাই তো LILY। এল এর প্লেস ভ্যালু কত, এল এর প্লেস ভ্যালু হচ্ছে 12, আই এর হচ্ছে 9, আবার এল এর 12 আর ওয়াই এর হচ্ছে 25, তাই তো। তাহলে এবার তুমি ডবল করো, 24, 18, 24, 50। এবার চেক করো 24, 18, 24, মানে অপশান ডি। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো অ্যানালজি থেকে প্রশ্ন হয়েছে এবং এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু একটা। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসবেই। দেখো বলছে ইন্ডিয়া ইস যদি রুপি হয় তাহলে ইরাক ইস টু কী হবে। মানে আমাকে দেখতে হবে ইন্ডিয়ার সাথে রুপির কী সম্পর্ক। ঠিক সেম সম্পর্কটাই কিন্তু এখানে ইরাকের সাথে যে অপশানের সংখ্যা, মানে এই শূন্যস্থানের সংখ্যাটা যেটা বসবে সেটা হবে কিন্তু। এবার ইন্ডিয়ার যে মুদ্রা, সে মুদ্রাটাকে নাম হচ্ছে রুপি, তাই তো। তো ইন্ডিয়ার মুদ্রার নাম রুপি, তার মানে ইরাকের মুদ্রার কী নাম সেটা আমাদের জানলে কিন্তু আমরা অ্যান্সারটা করে নিতে পারবো, তাই তো। তাহলে ইরাকের মুদ্রার কী নাম, ইরাকের মুদ্রার নাম হচ্ছে দিনার, মানে অপশান ই হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তো
তো এবার আমি বাকি অপশানগুলো একটু চেক করে নেব কীরকম। তারপর বাকি অপশানগুলো আমরা চেক করতে গেলেই প্রথমে আসছে আমার পেসো। পেসো কোন দেশের মুদ্রার নাম? পেসো হচ্ছে মনে রাখবে আর্জেন্টিনা। লিখে দিচ্ছি, প্রত্যেকে একটু চেক করে নিও। টাকা, টাকা কোন দেশের মুদ্রার নাম? টাকা হচ্ছে মনে রাখবে বাংলাদেশ। পাউন্ড, পাউন্ড হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম, এদের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। আর ক্রোনা, ক্রোনা হচ্ছে সুইডেনের, সুইডেনের মুদ্রার নাম হচ্ছে কোনা। ঠিক আছে, ক্রোনা। আর ইরাকের পেলাম দিনার। একটু প্রত্যেকে দেখে রাখবে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু পরীক্ষাতে স্ট্র্যাটেজিকের পোর্শনও কিন্তু ইম্পর্টেন্ট। এই জায়গাটা পড়লে তোমার স্ট্র্যাটেজিকেও হবে, আবার রিজনিংয়েরও 1 নাম্বার পাবে। ঠিক আছে, তাহলে আর্জেন্টিনার মুদ্রার নাম পেলাম পেসো, টাকা হচ্ছে বাংলাদেশের মুদ্রার নাম, দিনার হচ্ছে ইরাকের মুদ্রার নাম, পাউন্ড হচ্ছে ইউনাইটেড কিংডমের মুদ্রার নাম এবং ক্রোনা হচ্ছে সুইডেনের মুদ্রার নাম। আমাদের ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি। বোঝা গেল? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে যদি কাউ ইস টু কাফ হয় তাহলে বিয়ার ইস টু কী হবে? মানে এখানে গরুর বাচ্চাকে বলা হচ্ছে কাফ। ঠিক আছে, তার মানে এখানে বিয়ার মানে হরিণের বাচ্চাকে কি বলা হয় সেটা আমাদের জানতে হবে, তাই তো। দেখো প্রথমে রয়েছে কাব, এই বিয়ারের বাচ্চাকে কিন্তু বলা হচ্ছে কাব, মানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, ক্যাটারপিলাই কার হবে? ক্যাটারপিলাই হবে বাটারফ্লাই। ঠিক আছে, কোল্ট কার? কোল্ট হচ্ছে হর্স, হর্সের বাচ্চাদের, হর্সের শাবকদের বলা হচ্ছে কোল্ট। চিক কাদের হবে? হেন। ঠিক আছে, তাহলে অপশান এলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নে কি বলছে দেখো। পরের প্রশ্নে বলছে যদি ডগ ইস টু কেনেল হয় তাহলে বার্ড ইস টু কী হবে? মানে কুকুরের থাকার জায়গাটাকে বলা হচ্ছে কেনেল, মানে এখানে কি বলা হয়েছে? এখানে ডিউলিং প্লেস এটা বলা হয়েছে। ঠিক আছে, ডগ ইস টু কেনেল মানে ডগ কোথায় থাকে? ডগ থাকে কেনেলে, মানে ওই যে জায়গাটাতে বলা হয় সেটাকে বলা হচ্ছে কেনেল। তাহলে বার্ডের কোন জায়গায় থাকে? বার্ডেরা বাসায় থাকে, মানে নেক্সট অপশান বি। তাহলে বাকিগুলো চেক করে নাও। ডেন মানে গুহা, গুহাতে কারা থাকে? লায়ন, লায়ন থাকে গুহাতে। ওয়েব, ওয়েব মানে জাল, জালে কারা করে? মাকড়সা, স্পাইডার। হাইভ, হাইভটা কাদের বলা হয়? হাইভটা বলা হচ্ছে মৌচাক, মানে হচ্ছে বি, মৌমাছি। ঠিক আছে, অপশান মানে ডি হচ্ছে হাইভ, মানে হচ্ছে বি, মৌচাকটাকে বলা হচ্ছে হাইভ। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকে ভালো করে পড়ে রাখবে। ক্লিয়ার? নেক্সট দেখো 14 নম্বর প্রশ্নে কি বলছে? কার ইস টু গ্যারেজ যদি হয় তাহলে বিস ইস টু কী হবে? মানে কারকে কোথায় রাখা হয়? গ্যারেজে রাখা হয়, পার্ক করা হয়। তাহলে বিসকে কোথায় পালন করা হয়? এপিআরিতে। অপশান এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে ওয়ার্ড্রোবে কী রাখা হয়? ওয়ার্ড্রোবে কী রাখা হয়? ক্লথ, জামা কাপড় রাখা হয়, ক্লথ রাখা হয় ওয়ার্ড্রোবে। জুতে কাদেরকে রাখা হয়? অ্যানিম্যালদের রাখা হয় জুতে। হসপিটালে কাদেরকে রাখা হয়? পেশেন্টদের রাখা হয়। মানে যদি এরকম থাকতো পরীক্ষায়, কার ইস টু গ্যারেজ, ডবল ইস টু হসপিটাল ইস টু বিস ইস টু পেশেন্ট ইস টু কী হবে? তখন তুমি কী করতে? হসপিটাল। যদি বলতো ক্লথ ইস টু, তুমি তখন করতে ওয়ার্ড্রপ। যদি বলতো অ্যানিম্যাল ইস টু, তখন তুমি করতে জু। বোঝা গেল প্রত্যেকের কী বোঝাতে চাইছি আমি? পরের প্রশ্ন দেখো, এবং এটাই আজকে সেশনের শেষ প্রশ্ন। বলছে অর্নিথোলজি ইস টু যদি বার্ড হয় তাহলে পেডোলজি ইস টু কী হবে? মানে অর্নিথোলজি কি? পক্ষী সংক্রান্ত বিজ্ঞান, তাহলে এখানে কি সংক্রান্ত বিজ্ঞান? পেডোলজি না, সয়েল, মাটি, মাটি সংক্রান্ত যে বিজ্ঞানের শাখা রয়েছে, মানে বিজ্ঞানের যে শাখায় মাটি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে পেডোলজি। বিজ্ঞানের যে শাখায় পাখিদের নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে অর্নিথোলজি। তাহলে বিজ্ঞানের যে শাখায় বডি নিয়ে আলোচনা করা হয়, মানে শরীর নিয়ে, মানব শরীর নিয়ে আলোচনা করা হয়, তাকে কি বলবো? ফিজিওলজি। ঠিক আছে, ফিজিওলজি বলবো। ফিউচার নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে কি বলবো? অ্যাস্ট্রোলজি। আর মানুষদের নিয়ে আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখায়, সেটাকে বলা হয় অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি। ঠিক আছে, তাহলে কী বললাম? মানব শরীর নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ফিজিওলজি। ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে যে শাখায় আলোচনা করা হয় বিজ্ঞানের, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। আর মানব শরীর নয়, মানুষদের নিয়ে আলোচনা করা হয় যেখানে, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। আর পেডোলজি হলো সয়েল, মাটি সংক্রান্ত যে বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় মাটি নিয়ে, সেটাকে বলা হচ্ছে পেডোলজি। ক্লিয়ার প্রত্যেকের? আশা করি প্রত্যেকের বোঝা গিয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন।
আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করি আমাদের একটা মক টেস্ট ব্যাচ লঞ্চ করা হয়েছে। যে ব্যাচটির কোর্স ফি রাখা হয়েছে মাত্র 99 টাকা। ঠিক আছে, মাত্র 99 টাকা কোর্স ফি রাখা হয়েছে, যেখানে তোমরা পেয়ে যাবে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী মক। ঠিক আছে, চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট পাবে এবং 15টা ফুল মক পাবে। ঠিক আছে, এটা তোমাদের একদম এক্সাম অবধি চলবে এই মক টেস্ট এবং প্র্যাকটিসটা। ঠিক আছে, মাত্র 99 টাকায়। এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন করে ডিটেলসটা জানতে পারবে। তাছাড়াও যদি কারো কোনো কোয়ারিজ থেকে থাকে আমাকে এই নাম্বারে কল করে নিতে পারো। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।